আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। বাজারে নিত্যপণ্যের দাম কমার জন্য আরও 6 মাস অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাজেটে ঘাটতি মেটাতে দেশের ব্যাংক খাত থেকে 1,27,000 কোটি টাকা ঋণ নেওয়াকে স্বাভাবিক ঘটনা বলেও মনে করেন অর্থমন্ত্রী। তবে সামাজিক নিরাপত্তায় অর্থায়ন এবং রিজার্ভ নিয়ে প্রশ্ন শুনে ক্ষেপে যান তিনি। সেলিম মালিকের রিপোর্ট। প্রতিবারের মতো এবারও বাজেট ঘোষণার পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। এতে ঘুরে ফিরে কালো টাকা সাদা করার সুযোগ, মূল্যস্ফীতি, করমুক্ত আয়সীমার বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। মূল্যস্ফীতির বিষয়ে তিনি বলেন, পণ্যের দাম কমতে আরো 6 মাস লাগতে পারে। এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেশার না পড়ে প্রাইসের উপরে। দেশের অর্থনৈতিক সংকটময় বাস্তবতায় বিশাল বাজেট নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি এখনই শেষ হয়ে যাচ্ছে না। কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো। কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। পেনশনের জন্য রাখা বরাদ্দ কেন সামাজিক নিরাপত্তা খাতে দেখানো হচ্ছে এবং রিজার্ভ পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে ক্ষেপে যান অর্থমন্ত্রী। আপনি অতি সরলীকরণের জিনিসটা মানে খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায়? এগুলো না, আরো একটু পড়ে টড়ে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না। দেশের ব্যাংক ব্যবস্থা থেকে বিশাল ঋণ করে বাজেট ঘাটতি মেটানোর লক্ষ্যেও সমস্যা দেখছেন না অর্থমন্ত্রী। এটা সব বাজেটে সব অর্থমন্ত্রীরাই করেন, সব সরকারই করে। উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। আমরা তো এবার 5% মধ্যে এটাকে ধরে রেখেছি। কাজে এটা এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয়, তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। তবে পুরো সংবাদ সম্মেলন সাংবাদিকরা কভার করলেও কেন্দ্র ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠানে উপস্থিত গভর্নর আব্দুর রব তালুকদারকে বর্জন করা হয়। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় 15% কর দিয়ে বেনজির আহমেদ অবৈধ সম্পদ বৈধ করতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধভাবে অর্জিত সম্পদ ফৌজদারি মামলার মধ্যে থাকায় তা বৈধ করার কোনো সুযোগ নেই। বিকেলে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। দেশের টাকা বিদেশে পাচার রোধে কালো টাকা সাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায়। আমরা সেই পয়েন্ট থেকে যে রিটার্নে একটি সুযোগ দেওয়ার জন্য এই অ্যামনেস্টির বিষয়টি রেখেছিলাম। এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে, এটা আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। সো এত ঢালাওভাবে আমরা এটাকে দেখতে চাই না। এবারে বাজেট মানুষের মৌলিক অধিকার এবং উন্নয়ন নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমদানির খরচ বাড়ায় নিত্যপণ্যের দাম বেড়েছে, অনেক উন্নত দেশেও হিমশিম খাওয়া হচ্ছে। 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, কালো টাকা নিয়ে অকারণে সমালোচনা হচ্ছে। ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করে আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁওয়ে আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক নানা রকম চাপের মধ্যেও সাধারণ মানুষ যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যেই কল্যাণমুখী বাজেট দেওয়া হয়েছে। সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনো আছে। উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোন ছাড়। তারপরেও আমরা যে বাজেট এবার আবারও দিতে পারলাম, অনেকে হিসাব করেন আগে এত পার্সেন্ট বেড়েছিল, এবার এত কম পার্সেন্ট বাড়লো কেন? সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই।
যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। এ সময় বাজেটে কালো টাকা সাদা করার ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। বলেন, অপ্রদর্শিত ও পাচার হওয়া অর্থ দেশে রাখতে এই ব্যবস্থা। বেশি দামে পাচ্ছে কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, সেই কেয়ারটেকার আমলে শুরু করেছিল। আর পরেও প্রত্যেক সরকারি করে আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক, সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। এটা নিয়ে নানা কথা নানা জনের। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এমন মন্তব্য করে উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগী হতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। মানুষের জন্য কাজ করবে। আতিকা রহমান, RTV, ঢাকা। চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে একটি উচ্চাভিলাষী বাজেট দিয়েছে সরকার। তাই সংকট মোকাবেলায় 2024-25 অর্থ বছরের বাজেট ব্যর্থ হবে বলে মনে করে সিপিডি। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বাজেট প্রতিক্রিয়া সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, জিডিপি প্রবৃদ্ধি এবং বিনিয়োগ সহ অর্থনৈতিক সূচকগুলোর যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা ভারসাম্যহীন। শরীয়ত খানের রিপোর্ট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো সহ নানা চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার ঘোষিত হয় 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। প্রস্তাবিত এ বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। এই পর্যালোচনা অনুষ্ঠানে 2023-24 অর্থ বছরের চেয়ে এবারের বাজেটের আকার মাত্র 4.6% বৃদ্ধি পেলেও উচ্চাভিলাষী বলছে গবেষণা সংস্থা সিপিডি। 10-এর উপরে থাকা মূল্যস্ফীতি কিভাবে 6.5 কমানো হবে তার কোনো দিক নির্দেশনা নেই বাজেটে। 24-এও শুরুতে 6% করা হয়েছিল, সেটাকে বাড়িয়ে 8% বাড়ানো হয়েছে। কিন্তু আমরা জানি যে গত 2 বছর থেকে মূল্যস্ফীতি 9%-এর উপরে। এই গত মাসেও 9.8% ছিল এবং 10% ছুঁই করে প্রায় সময়ে। এখন এই আগামী 12 মাসের মধ্যে সেটা কমে যে 6.5% হবে কিভাবে, সেটাই কিন্তু বোধগম্য নয় এবং এটা একটা উচ্চাকাঙ্ক্ষী একটা টার্গেট। এই বাজেটের কর ধাপগুলো এবং করের হারের পরিবর্তন ইতিবাচক, তবে মাত্র 15% কর দিয়েই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া অনৈতিক। আগের যে এখানে নাকি একটু অস্পষ্টতা ছিল যে মানে তাদেরকে অন্য কেউ ধরতে পারে কিনা, হ্যাঁ, মনে করেন যে ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে, হ্যাঁ, এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল। এইবারে কিন্তু সেইটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নৈতিকভাবে এটা অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটা ফলপ্রসূ। বাজেটে ডলার রিজার্ভ বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের কাছে পরিষ্কারভাবে যেটা দিকে মনে হয়েছে যে এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এবং সেটা আপনারা দেখতে পাবেন। তারা যে সমস্ত পণ্য কেনেন সেটার অনেকগুলোর উপরই এই ভ্যাট আরোপ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে সেই পদক্ষেপগুলোর ব্যাপারে এখানে শুধুমাত্র আমরা দেখেছি যে কিছু লক্ষ্যমাত্রা দেওয়া আছে, কিন্তু কিভাবে এটা করা হবে সেখানে বিস্তারিতভাবে বলা নেই এবং আমাদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য সেখানেও কিন্তু দিক নির্দেশনা নাই। জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পূরণ অসম্ভব। প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে সংকট মোকাবেলায় নজর দেওয়া উচিত ছিল বলেও মনে করে সিপিডি। শরীয়ত খান, RTV, ঢাকা। 2024-25 অর্থ বছরের বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট, দুর্নীতিবাজদের সুযোগ করে দিতেই এটি করা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। মহাসচিব বলেন, সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে মিথ্যার ওপর টিকে আছে। স্বৈরাচার এ সরকারকে সরাতে না পারলে কিছুই টিকে থাকবে না। মির্জা ফখরুল আলো বলেন, ভারতের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করেছে সেখানে গণতন্ত্র আছে, তবে বাংলাদেশে গণতন্ত্রের চিহ্ন মাত্রও নেই বলে মন্তব্য করেন তিনি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করি এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। আমি এখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে,
ক্যাপিটাল মেশিনের উপর ট্যাক্স বাড়ানোর অর্থ কী? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়। আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। ভয়াবহ যে দানব, একটা মনস্টার, একেবারে পুরোপুরি মনস্টার একটা। সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবই কাজ হবে না। বিএনপি বাজেট প্রত্যাখ্যানের বিবৃতি আগেই তৈরি করে রাখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে দুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেছেন। হাসান মাহমুদ আরও বলেন, বাজেট জনকল্যাণকরই হয়েছে, অথচ বিএনপি ১৫ বছর ধরে একই বিবৃতি দিয়ে আসছে। ক্ষমতার বাইরে থাকায় দেশের উন্নতি তাদের সহ্য হয় না। গত 15 বছরের যদি বিবৃতি বক্তব্য দেখেন হুবহু মিল খুঁজে পাবেন। এবং বিএনপি জামাত বলতে শুরু করেছে যে এই বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না। আরে বেটা, জনগণের কল্যাণে যদি না আসে তাহলে দারিদ্রতা 40% থেকে নেমে 18.7% কেমনে আসলো? অতি দারিদ্রতা 22% ছিল, সেখান থেকে নেমে 5.7% নেমে এসেছে। এটি তো এই বাজেট বাস্তবায়নের কারণেই সম্ভবপর হয়েছে। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাবের পরদিনই বাজারে পণ্যের দামের উত্তাপে হাঁসফাঁস অবস্থা ক্রেতার। কোনো কারণ ছাড়াই খরচে বাড়ছে টাকার অঙ্ক। সব ধরনের সবজির দামই বাড়তি। ডিম, পেঁয়াজ, রসুন এবং আলুর দামের হেরফেরে একটু বেশি টান পড়ছে ক্রেতার পকেটে। তবে কিছুটা সহনীয় মাছের দাম। শাকিলা করিমের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা হয় দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট প্রস্তাব। এতে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমার প্রস্তাবনা রয়েছে, অথচ 24 ঘন্টা পার হবার আগেই বাজারে বেড়েছে সব ধরনের সবজির মূল্য। আগের দিন বিক্রি হওয়া 40 টাকা কেজির ঢেঁড়স বিক্রি হয় 50 টাকায়, করলা 70 থেকে 80 আর বেগুন 60 থেকে 80 টাকা। সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁকরোল ও ঝিঙা, বেড়েছে টমেটোর দামও। বর্তমান মূল্য পরিস্থিতি যেটা কিছুটা আছে অস্বাভাবিক। যেমন আপনার এই যে কাঁচা বাজার, গতকালকে বাজার হয়েছে, আজকে কাঁচা বাজার হুড়ুর করে সব কিছু দ্বিগুণ হয়ে গেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রত্যেকটা সবজি 10 টাকা 20 টাকা বেশি। টমেটোর কেজি ছিল যেখানে 50 টাকা 60 টাকা, সেটা এখন 80 থেকে 100 টাকা 120 টাকা। পরিমাণে একটু যখন নিতাম 2 কেজি হতো, এখান থেকে 1 কেজি নিতে হবে। সবে মাত্র প্রস্তাব, এখনো পাশ হয়নি বাজেট। এরই মধ্যে বাজারের এমন উত্তাপ দুশ্চিন্তায় ফেলেছে ক্রেতাদের। বাদ যায়নি বাজেট নিয়ে সমালোচনাও। গত সপ্তাহ থেকে আজকে যে প্রাইস আমি দেখতেছি মোটামুটি 1.5 টাইমস অন অ্যান অ্যাভারেজ সবগুলোতেই বাড়ছে। কালো টাকার উপরে সেটাকে সাদা করার জন্য আরও লোয়ার রেটে ট্যাক্স দিয়ে সেটা করতে বলছে। তো এইটা আমি মনে করি আমরা যারা চাকরি করি এবং ট্রান্সপারেন্ট ওয়েতে ইনকাম করে ট্যাক্স দিই অ্যাট সোর্সে, তাদের জন্য এটা খুবই অন্যায় হয়েছে। পেঁয়াজ 80 থেকে 85 ও রসুন 220 টাকায় বিক্রি হয়। তবে আলুর বাজারে দাম কমতে থাকায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। 2 টাকা কেজি কমছে, এখন 52 টাকা কেজি আমরা খুচরা বেচতে আছি, পাইকারি 50 টাকা কেজি। কমার সম্ভাবনা আছে, কিন্তু বাড়ানোর সম্ভাবনা মনে হয় নাই। বাজার যেতে হোক, এটা তো মনে করেন গৃহস্থের হাতে। এখন যা লাভ করে বাড়লো যেই লাভ, কমলো সেই লাভ। 780 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হলেও মুরগি আগের দামে রয়েছে। সহনশীল রয়েছে মাছের বাজার। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কোরবানির ঈদ সামনে রেখে বাজারে ক্রেতা কম বলে জানায় বিক্রেতারা। কাস্টমার নাই, সামনে ঈদ, মানুষে যাই কিনে অল্প স্বল্প কিনে, এই জন্য বেচা বিক্রি কম। বাজারে নিত্যপণ্যের দাম ক্রয় সীমার মধ্যে রাখতে কঠোর মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। শাকিলা করিম, RTV, ঢাকা। বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী 17 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন মুসলমানরা। এতে বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই ঘোষণা দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আর এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন সহ জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। শুক্রবার সন্ধ্যায়
বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়াছে। আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আগামী 25শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ 8 জুন 2024 খ্রিস্টাব্দ শনিবার থেকে 1445 হিজরি সালের পবিত্র জিলহজ মাস ঘোষণা শুরু হবে। প্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1445 হিজরি 3রা আষাঢ় 1431 বঙ্গাব্দ 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে শিশু এবং নারী সহ 7 জনের মৃত্যু হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছেন, ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা মহল্লার একজন এবং নিশিপাড়ার এরশাদ আলীর মেয়ে কবিতা খাতুন টিউবওয়েলের পানি আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। ভোলাহাট উপজেলার আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আমেনা খাতুন নামে একজন নিহত হয়েছেন। এদিকে নওগাঁর মান্দা এবং পত্নীতলা উপজেলায় 2 কৃষক এবং একজন নারীর মৃত্যু হয়েছে। বিকেলে বজ্রপাতে এই দুর্ঘটনাটি ঘটে। এছাড়াও বদলগাছিতে বজ্রপাতে আরও 2 জন আহত হন। দিনাজপুরের নবাবগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। তৃতীয়বার সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাতের সময় এই অনুরোধ করেন তিনি। ভারতের 18তম লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফলাফলে 293 আসনে জয়লাভ করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এর নেতা নির্বাচিত করেছে জোটভুক্ত দলগুলো। অন্যদিকে 232 আসনে বিজয় লাভ করে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। লোকসভার বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুলকেই চাচ্ছে জোটের দলগুলো। আসছে রোববার বিকেলে লোকসভায় বিজয়ীদের শপথ গ্রহণের কথা রয়েছে। এর আগেই মন্ত্রীদের তালিকা রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেওয়ার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী। গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলা নিয়ে দেশটিকে পুরোপুরি স্বচ্ছ থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে স্কুলটিতে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় এ পর্যন্ত 40 জন নিহত হয়েছেন। স্কুলটিতে হামাসের আস্তানা থাকার অভিযোগ ইসরায়েলি সেনাবাহিনীর, তবে এই অভিযোগ অস্বীকার করেছে হামাস। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র উত্থাপিত যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে রাশিয়া এবং চীন। এছাড়া আগামী 24 জুলাই ওয়াশিংটনে সফরকালে মার্কিন কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় গাজায় যুদ্ধ নিয়ে প্রকৃত তথ্য উপস্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খেলার খবর, টি-20 বিশ্বকাপের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে কাল বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 6:30টায়। তাসকিন আহমেদ ফিট হয়ে ফিরলেও ইনজুরিতে পাওয়া যাচ্ছে না শরীফুলকে। সেই সঙ্গে টাইগারদের ভাবনায় থাকছে টপ অর্ডারের অফ ফর্ম। রাফি আমিনের রিপোর্ট। আরও একবার দেশবাসীর প্রত্যাশা পূরণ নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রে শুরুটা যাচ্ছে তাই হলেও নিজেদের সেরাটা দিতে চায় শান্ত সাকিবরা। প্রথম ম্যাচে টাইগারদের সামনে চিরচেনা শ্রীলঙ্কা। ডালাসে জয়ের পতাকা উড়াতে ব্যাটে বলে পারফর্ম করতে হবে লাল সবুজদের। কিন্তু ইনজুরি আর টপ অর্ডারদের অফ ফর্মের কালো মেঘ টাইগারদের স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই একাদশ নিয়ে ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। মাথিসা পাতিরানা হাসানাঙ্কাদের সামাল দিতে ওপেনিংয়ে বাংলাদেশের ভরসা তানজিদ হাসান তামিম, যেখানে অনিশ্চয়তায় ঘেরা লিটন আর সৌম্যের নাম। ব্যাটে রান না থাকলেও নির্ভরতা দেখাতে হবে অধিনায়ক শান্তকে। মাঝে থাকছেন সাকিব, মাহমুদুল্লাহ ও তাওহিদ হৃদয়রা। তবে ডালাসে ম্যাচ জিততে বোলারদের ভূমিকাটাই হতে পারে মুখ্য। স্পিনার মেহেদী রিশাদকে দিতে হবে যোগ্যতার পরিচয়। মুস্তাফিজের পাশে চোট থেকে সহ অধিনায়ক তাসকিনের ফেরাটা কিছুটা স্বস্তি দিবে টাইগারদের। সঙ্গে তৃতীয় পেসার হবে কন্ডিশন বুঝে। সাম্প্রতিক সময়ে ফর্ম ভালো না হলেও বিশ্বকাপ এলেই বদলে যায় শ্রীলঙ্কা। তাই শুভ সূচনার চ্যালেঞ্জ সাবেক চ্যাম্পিয়নদেরও। রাফি আমিন, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।